নমস্কার সবাইকে। বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। প্রথমেই সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রত্যেকটা গল্প এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আশা করি আজকের যে গল্পটি আপনাদেরকে পাঠ করে শোনাবো সেটিও আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আজকের নিবেদন কমল লাহিড়ীর লেখা একটি ভৌতিক গল্প, কথার দাম। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। কয়েকদিন গুমোট গরমের পর আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। ভোররাত্রে ঝিরঝির করে একটু বৃষ্টিও হয়েছে। পলাশ কাল পড়ার ঘরেই ঘুমিয়েছিল। মুন্নি, বাবা আর মা নিচের ঘরে। শিলং থেকে বর্দা, বর্দি আর ভাইপো গুড্ডু এসেছে, তারা আর একটা ঘরে। ভোরেই ঘুম ভেঙেছে পলাশের। পরীক্ষা শেষ হওয়ায় এখন পড়াশোনাতে একটু ঢিলেমি ভাব। কোচিং সেন্টারও কয়েকদিন হলো বন্ধ। টুকাই, অনিন্দ আর প্রভাস ওরাও খুশি মনে খেলাধুলো নিয়ে মেতে আছে। বিছানা থেকে নেমে সিঁড়ির কাছে এসে দাঁড়িয়ে পড়ে পলাশ। কাল ছাদের পাশে জড়ো করে রাখা কাগজের বান্ডিল থেকে কয়েকটা লেখার পাতা ঝোড়ো হাওয়ায় উড়ে এসে এখানে পড়ে আছে। পাতাগুলো কুড়িয়ে জায়গা মতো রেখে বাথরুমের দিকে গেল পলাশ। মা চায়ের ব্যবস্থা করছেন। বরদা গুড্ডুকে নিয়ে ব্যস্ত। বাবা এখনও ওঠেননি। চা দিতে এসে বৌদি বলে, পলাশ, তোমার পড়াশোনা কেমন চলছে? ভালোই, এই তো পরীক্ষা শেষ হলো। সামনের বছরই তো ফাইনাল। হ্যাঁ, কি যে ভয় করছে বৌদি। দূর বোকা, ভয় কি? মন দিয়ে পড়লে পরীক্ষা একটা কোনো ব্যাপার নাকি? পলাশের মাথায় হাত বুলিয়ে বৌদি হাসতে হাসতে বলে। সকালের চা পান পর্ব আর জলখাবার মিটে যেতে গুড্ডুকে নিয়ে পলাশ বেরোলো। বৃষ্টি না পড়লেও আকাশটা মেঘলা হয়েই আছে। টুকাই বাড়িতে ছিল না, বাজারে গেছে। অনিন্দর বাড়িতেই গেল পলাশ, পাশেই প্রভাসদের বাড়ি। পলাশকে দেখে অনিন্দ খুব খুশি। বিশেষ করে গুড্ডুর আধো আধো কথা শুনে সবাই হেসে গড়াগড়ি। অনিন্দর বোন মুনমুন তো কোল থেকে নামাতেই চায় না। একটু পরে প্রভাসও এসে গেল। গল্প আড্ডায় এক ফাঁকে পলাশ বলে, অনিন্দ, আমার ওয়ার্ক এডুকেশনের খাতাটা কিন্তু আজ ফেরত দিবি। অজিত স্যারের সইটা যদি পারিস করিয়ে নিস। হ্যাঁ, মনে আছে আমার। অজিত স্যারকে কাল বলেও রেখেছি। আমার আর তোর দুজনের খাতাতেই স্যার সই করে দেবেন বলেছেন। অনিন্দ জবাব দেয়। পলাশ জানে অনিন্দর কথার দাম। যত অসুবিধেই হোক, বন্ধু বা কাউকে কোনো কথা দিলেই সেটা ও রাখবেই রাখবে। কয়েকবার প্রমাণও পেয়েছে। পাঁপড় ভাজা আর চা খেয়ে গুড্ডুকে নিয়ে বাড়ি ফিরে এলো পলাশ। বাজার হয়ে গেছে। বর্দার অনারে আজ রান্নার এলাহি ব্যবস্থা। অনেকদিন পরে বর্দা বৌদি এসেছে। শিলংতেও এমন কিছুই পাওয়া যায় না, আর দামও অসম্ভব। মাতাই বর্দা যা যা খেতে ভালোবাসে সবই রান্নার ব্যবস্থা করছেন। দুপুরে খাওয়ার পর বর্দা আর বৌদির সঙ্গে কেরাম খেলে বেশ কিছুটা সময় কাটল। দুপুরের পর থেকে শুরু হলো বৃষ্টি, শীতকানুনে বৃষ্টি। এই একটু হচ্ছে আবার বন্ধ। বাইরে বেরোনো যাবে না। মা গল্পের বই নিয়ে শুয়েছেন, বাবা তার তাসের আড্ডায়। ছুটির দিন হলেই বাবা বিশেষ বাড়িতে থাকেন না। দুপুর গড়িয়ে বিকেল। টাউন ক্লাবের মাঠে আজ শ্যামনগর ইয়ং ক্লাবের সঙ্গে টাউন ক্লাবের ফুটবল ম্যাচ ছিল। যা বৃষ্টি, হবে কি না কে জানে। প্রভাস, অনিন্দ ওরাও আসবে বলেছিল। পলাশের মনটা ছটফট করছিল বাইরে যাওয়ার জন্য। বর্দা জামা প্যান্ট পরে ছাতা নিয়ে বেরোলো বন্ধুদের সঙ্গে একবার দেখা করতে। গুড্ডুকে নিয়ে মুন্নি ব্যস্ত, বৌদির মার সঙ্গে রান্নাঘরে। সন্ধে গড়িয়ে গেছে। কিছু সময় বিরতির পর এখন আবার বেশ জোরে বৃষ্টি পড়ছে, সঙ্গে ঝোড়ো হাওয়া। বাবা এখনও বাড়ি ফেরেননি, বর্দাও বাইরে। সে দুপুর থেকে এইভাবে ঘরের মধ্যে থেকে পলাশ আর ভালো লাগছে না। ছাতা থাকলে না হয় বেরোনো যেত। মা এসে রুটি তরকারি দিয়ে গেছেন।
পড়ার টেবিলে বসে হেমন্ত কুমারের আবার যখের ধন বইটাই পড়ছিল পলাশ। এত ভালো বই এখন আর লেখা হয় না, শুধু বাজে বাজে কমিক্স পড়তেও ভালো লাগে না। বাবা তো পুরনো দিনের এইসব বই এখনও পড়েন। এমন ভয়ের বই রাত্রে পড়াই যায় না। বাবা হয়তো ফিরে এসেছেন। পলাশ একবার ছাদের দিকে গিয়ে ফিরে এসেছে। বৃষ্টি জোর কমলেও ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে, আর সঙ্গে বাজ পড়ার আওয়াজ। কিছুই ভালো লাগছে না। প্রবাসদের সঙ্গেও দেখা হলো না, আর এখন তো বাইরে বেরোনোই যাবে না। রাত প্রায় 10টা। সবাই একসঙ্গে খেয়ে নিয়েছে। বরদার জন্য রাত্রেও মুড়িঘণ্ট রেখেছিলেন মা। পলাশও একটু পেয়েছে। শিলং পিক আর চেরাপুঞ্জির নানান রোমাঞ্চকর গল্প শুনতে শুনতে খাওয়া শেষ হলো। মা এসে বিছানা ঠিক করে দিয়ে গেলেন। 1 গ্লাস দুধ খেয়ে পলাশ বিছানায়। রেডিওতেও বলল, এটা ঠিক কালবৈশাখী নয়, কোথায় নাকি নিম্নচাপ সৃষ্টি হওয়ায় এই প্রাকৃতিক বিপর্যয়। তবে গরমের হাত থেকে একটু রেহাই পাওয়া গেছে আর কি। ঘুমিয়ে পড়েছিল পলাশ। হঠাৎ দরজার দিকে টুকটুক শব্দে ঘুমটা ভেঙে গেল। এই ঝড়জলের রাত্রে আবার কে এলো? বিছানায় বসে দরজার দিকে তাকাতেই আবার শব্দ। ভয় পেলেও নিজেকে শক্ত করে রেখে মশারি তুলে নিচে নামলো। একটু এগিয়ে যেতেই চমকে উঠল। কে যেন বাইরে থেকে কাঁপা কাঁপা গলায় ডাকছে, পলাশ, এই পলাশ, তাড়াতাড়ি দরজাটা খোল, ভিজে গেলাম, তোর ওয়ার্ক এডুকেশনের খাতাটা নিয়ে এসেছি। আরে, এ তো অনিন্দর গলা। এত রাত্রে এই ঝড়জলের মধ্যে ঝড়জল মাথায় করে খাতা দিতে এসেছে। অবাক কাণ্ড। তাড়াতাড়ি দরজা খুলতেই ওকে প্রায় ধাক্কা দিয়ে ঘরের ভিতর ঢুকে অনিন্দ। কাক ভেজা হয়ে গেছে। জামার তলা থেকে খাতাটা বের করে পলাশের দিকে এগিয়ে অনিন্দ বলে, তোকে বলেছিলাম আজ অজিত স্যারের সই করিয়ে খাতাটা ফেরত দেব, এই নে। তা বলে এই এত রাত্রে এত ঝড়জলে খাতার জন্য কি তোর ঘুম হচ্ছিল না? ও কিছু না, আমার কিছুই হয়নি। বাড়ি থেকে অবশ্যই নিষেধ করছিল, কিন্তু তুই তো বসে থাকবি, তাই স্যারের সই করে নিয়ে দিয়ে গেলাম। নে ধর, আমি এক্ষুনি যাব, অনেকক্ষণ বেরিয়েছি, বাড়িতে আবার ভাবছে। কথা শেষ করে আর পলাশকে অবাক করে হঠাৎই দ্রুত বেগে অনিন্দ দরজার দিকে এগিয়ে যায়। পলাশ ওকে এভাবে যেতে দিতে রাজি নয়। কিছু বলার জন্য তাড়াতাড়ি এগিয়ে যেতেই বিস্ময়ে হতবাক হয়ে যায়। অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু অনিন্দ কোথায়? ও যেন ভোঁবাজির মতো হাওয়ায় মিলিয়ে গেছে। গলা দিয়ে শব্দও বেরোতে চায় না, তবুও জোরে অনিন্দর নাম ধরে ডাকে পলাশ। সিঁড়ির আলো জ্বলে ওঠে। রাত অবশ্যই খুব বেশি হয়নি, সবে 12টা। পলাশের চিৎকার শুনে বরদা, বাবা, বৌদি উপরে উঠে এসেছেন। বরদা আগে এসে বলে, কী রে, কী হয়েছে? ভয় টয় পেয়েছিস নাকি? না, অনিন্দ, কাঁপা কাঁপা গলায় জবাব দেয় পলাশ। বাবা বললেন, অনিন্দ কোথায়? গ্যাস হয়েছে পেটে, ভুলভাল বকছিস। পলাশ এবার ঘরে ঢুকে ওয়ার্ক এডুকেশনের খাতাটা নিয়ে আসে। তারপর সব কথাই বলে যায়। পলাশের কথা শুনে বরদা, বাবা কথা বলতে পারলেন না। সব মিথ্যে হলেও এই খাতাটা তো মিথ্যে নয়। ভাবনার কথা হলো। যাই হোক, কিছুক্ষণের আলোচনার পর মা পলাশের কাছে শোবেন ঠিক হলো। বাবা, বরদা, বৌদি নেমে গেলেন নিচে। পরের দিন ভোরবেলায় মা পলাশের ঘুম ভাঙালেন। নিচের ঘরে অনেক মানুষের কথার শব্দ। বিছানা থেকে নেমে দ্রুত নিচের ঘরের দিকেই যায় পলাশ। সেখানে তখন এক করুণ দৃশ্য চলছে। অনিন্দর দাদা, প্রভাস আরও কয়েকজন বসে আছে। বাবা তাদের সঙ্গেই কথা বলছেন। পলাশ ভিতরে ঢুকতে ওর দিকে এগিয়ে আসে প্রভাস, ছলছল চোখ। বরদা বলে, আয়, বস। পলাশ তো কিছুই বুঝতে পারছে না। জিজ্ঞাসু দৃষ্টিতে সবার দিকে তাকাতেই ওকে জড়িয়ে ধরে ছেলে মানুষের মতো কেঁদে ওঠেন অনিন্দর বাবা। ঠিক এমন সময় অজিত স্যারও ঘরে ঢোকেন। পলাশ এবার আসল রহস্যের কথা শোনে। কাল রাত্রে ঝড় জল মাথায় করে বাড়ির নিষেধ না শুনেই অনিন্দ পলাশদের বাড়িতে আসছিল। বৃষ্টি তখন সত্যি অল্পই ছিল। মা বলেছিলেন এই রাত্রে না গিয়ে কাল সকালেই খাতা ফেরত দিতে, কিন্তু অনিন্দ সে কথা শুনিনি। অজিত স্যারও বললেন, হ্যাঁ, আমিও এত রাত্রে ওকে দেখে অবাকই হয়েছিলাম। তাড়াতাড়ি দুজনে খাতা সই করে ওকে বাড়ি যেতে বলে দিলাম।
একটা খাতাও দিতে চাইলাম, নিল না। এরপর অনিন্দ বরদাকে বললেন, স্যারের বাড়ি থেকে বেরিয়ে তোমাদের বাড়িতেই আসছিল, কিন্তু অমরাবতীর ভূতবাগানের রাস্তায় শর্টকাট করতেই অঘটন ঘটে গেল। বিদ্যুৎ আর বাজ পড়ছিল খুবই, আমবাগানের নিচেই পড়েছিল ভাই। বাজ পড়েই রাত 11:30টায় খোঁজ করতে করতে আমরা ওকে সেখান থেকে পড়ে থাকতে দেখি। আর শোনার কিছুই নেই, সবই বুঝতে পারে পলাশ। ওকে কথা দিয়েছিল অনিন্দ, তাই এভাবে কথা রেখে গেছে। ধীরে ধীরে ওপরের ঘরে গিয়ে সেই ওয়ার্ক এডুকেশনের খাতাটা বুকের মধ্যে চেপে নেমে আসে পলাশ। খাতাটা প্রভাস টেনে নেয়, তারপর প্রতিটা পাতায় অজিত স্যারের সইগুলোও দেখে। কেউ আর কোনো কথা বলতে পারে না, শুধু অবাক বিস্ময়ে হতবাক হয়ে যান খাতাটার দিকে তাকিয়ে। পলাশকে যেতে হবে, অনিন্দর শেষ কাজে সঙ্গীত হতেই হবে তাকে। আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।